আমাদের থার্ড ক্লাসের মধ্যে যা যা আছে সেগুলো নিয়ে আমরা একটু দেখে নিই। অ্যান ওভারভিউ অফ সিলেকশন, রিমুভিং শেপ, সিলেকশন টুল অ্যান্ড ডিরেক্ট সিলেকশন টুল ডিটেলস। আমি বলেছিলাম যে ফার্স্ট ক্লাসে বলেছিলাম যে ফার্স্ট ভিডিওতে বলেছিলাম যে আমরা ভিতরের দিকে ডিরেকশন টুল এবং সিলেকশন টুল এবং ডিরেক্ট সিলেকশন টুলের কাজগুলো আমরা দেখব। সেই কাজগুলো আমরা দেখি। সেটা হচ্ছে আমরা কীভাবে একটা শেপ সিলেক্ট করব। অ্যাকচুয়ালি আমার শেপটা সিলেক্ট আছে কি না বা ডিসিলেক্ট আছে কিনা সেটা বোঝার একটা খুব ইজি এবং সিম্পল ওয়ে আছে। সেটা হচ্ছে যখন আমার শেপটার মধ্যে কোনো ধরনের, আচ্ছা এর মধ্যে একটু আগে একটু বলে নিই, সেটা হচ্ছে আমার এই ভিতরে যে অংশগুলো দেখা যাচ্ছে সেগুলোর নাম হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। আর বাইরে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্টের পাতে, মানে পাতের মধ্যে অ্যাঙ্কর পয়েন্টটা দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্টের একটা অপশন। এই হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। দেখুন এখানে যখন আমি কার্সরটা নিয়ে যাচ্ছি ইজিলি আমাকে শো করতেছে আপনার অ্যাঙ্কর পয়েন্ট শো করতেছে। আর এখানে যখন আমি মাউসটা রাখছি সেটা হচ্ছে পাথ। অর্থাৎ আমার আমার শেপটা কি সিলেকশন না ডিসিলেকশনে হবে, ডিসিলেক্ট আছে সেটা বোঝার একটা সিম্পল ওয়ে আছে। যখন আমার শেপের মধ্যে কোনো ধরনের অ্যাঙ্কর পয়েন্ট শো করবে না, কোনো ধরনের অ্যাঙ্কর পয়েন্ট যখন শো করবে না, তখন আমি ধরে নেব এবং 100% শিওর যে আমার আপনার শেপটা সিলেক্ট নেই। আর যখন আমি জাস্ট এটা ক্লিক করব তখন দেখুন অ্যাঙ্কর পয়েন্টগুলো শো হয়ে গেছে। অর্থাৎ এখন আমি 100% শিওর যে আমার আপনার শেপটা সিলেক্ট। ইচ্ছা করলে আমি এই এখন শেপটা দিয়ে যে কোনো কিছু কাজ করতে পারি। আর অ্যাঙ্কর পয়েন্টের কাজগুলো কি, আমি যদি সিলেক্ট করব, সিলেক্ট করার পর যদি দেখি যে আমার অ্যাঙ্কর পয়েন্ট শো করতেছে, আমি যদি এইখানটায় নিয়ে যাই দেখুন একটা কার্ভের মতো চিহ্ন আসতেছে। অর্থাৎ এখানে কিছু একটা করতে পারবো আমি, এখানে রাখলে কিন্তু হচ্ছে না। আমি যখন এইখানে নেবো তখন দেখুন কিছু একটা দেখাচ্ছে। অর্থাৎ আমি এটা দিয়ে কিছু একটা করতে পারবো। কী করতে পারবো, আমি যদি এটাকে ক্লিক করে মাউস না ছেড়ে যদি ড্র্যাগ করি দেখুন চার কর্নারগুলো কার্ভ হয়ে যাচ্ছে। আমার যদি প্রয়োজন হয় যে আমি কার্ভ করতে চাই, আমি জাস্ট এইভাবে ধরে কার্ভ করতে পারি, ইজি ওয়েতে কার্ভ করতে পারি, যতটুকু ইচ্ছা ততটুকু করতে পারি, কোনো সমস্যা হবে না আমার জন্য। আবার যদি ইচ্ছা এটা বের করে দেবো, আমি জাস্ট ধরে বাইরের দিকে টেনে দেবো, বের হয়ে যাবে, বাইরে থেকে টেনে দেবো, বের হয়ে যাবে। এটা হচ্ছে সিলেকশন টুলের কাজ। আর ডিরেক্ট সিলেকশনের কাজ আছে। এখন ইচ্ছা করলে দেখুন আমি একটা কর্নারতে যদি ক্লিক করি, ডিরেক্ট যে সিলেকশন টুলে থাকা অবস্থায় যদি আমি কর্নারটা ধরে ক্লিক করি দেখুন সবগুলো একসাথে সিলেক্টেড হয়ে যাচ্ছে। আমি ফার্স্টে বলেছিলাম যে ডিরেক্ট সিলেকশন টুল আর সিলেকশন টুলের মধ্যে পার্থক্য হচ্ছে আমি যেই কাজগুলো সিলেকশন টুল দিয়ে করতে পারবো না সেই কাজগুলো আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কাজ করতে পারবো। যেমন দেখি আমি যখন জাস্ট কর্নারটা ক্লিক করি তখন দেখুন একটা অ্যাঙ্কর পয়েন্ট শো করতেছে। অর্থাৎ সিলেকশন টুল দিয়ে আমার যেটা হচ্ছিল সবগুলো অ্যাঙ্কর পয়েন্ট শো হচ্ছিল, এবং ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে দেখুন একটা অ্যাঙ্কর পয়েন্ট শো হচ্ছে অনলি। এখন যদি আমি একটাকে ধরে টানি, একটাই কাজ করবে, একটাই ধরে কাজ করবে যাবে ইজিলি। ইচ্ছা করলে একটা এই অ্যাঙ্কর পয়েন্ট ধরে আমি ইজিলি মুভ করতে পারবো, আর বাকিগুলো আমি নড়বে না, ইজি আমি কাজ করতে পারতেছি এক। আর দ্বিতীয়ত যে ইচ্ছা করলে আবার এই কর্নারটা ধরে আমি এই কাজটা করতে চাই। এখন আপনার যে প্রশ্ন আসতে পারে যে আমি চাচ্ছি যে এইটা এবং এই কর্নার এই দুটোই একসাথে কাজ করার জন্য, তখন জাস্ট এইটাকে একবার সিলেক্ট করবেন, এই কর্নারটাকে সিলেক্ট করে অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট হয়ে গেছে, অর্থাৎ এই কর্নারটা সিলেক্টেড। আবার এই কর্নারটা ধরে সিলেক্ট করবেন, অর্থাৎ এখানে অ্যাঙ্কর পয়েন্টটা শো হয়ে গেছে। এখানে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর শিফট চাপবেন, শিফট চেপে যদি এই কর্নারটা সিলেক্ট করেন তাহলে দুটো একসাথে সিলেক্ট করতে পারবেন। যদি শিফট না চাপবেন কাজ হবে না। এখন যদি যে কোনো একটা ধরে ক্লিক করি, আপনার ড্র্যাগ করি, তখন দেখেন এরকম একটা শেপ তৈরি করতে পারবেন ইজিলি। অর্থাৎ আমি যে কাজগুলো সিলেকশন টুল দিয়ে করতে পারবো না সেই কাজগুলো সিলেকশন টুল দিয়ে কাজ করতে পারবো। ইচ্ছা করলে আমি একসাথে দুটো এভাবে সিলেক্ট করে আমি কাজ করতে পারি, দুটো কর্নার কাজ করতে পারি। আর আরও কিছু কাজ করা যায়, সেটা হচ্ছে আপনার যদি আপনার এই কর্নারগুলোকে যদি ধরে একটু করতে চান, ড্র্যাগ করতে চান, তাহলে যে কাজটা করতে হবে সিলেক্ট অবস্থায় থাকা যাবে না। ডিরেক্ট সিলেকশন টুলের আরেকটা হচ্ছে মেইন এই বৈশিষ্ট্য, সেটা হচ্ছে সিলেকশন টুলে কাজ করার জন্য অবশ্যই শেপটা সিলেক্ট থাকতে হয়, আর ডিরেক্ট সিলেকশনে কাজ করার জন্য এই সাবজেক্টটা সিলেক্ট থাকতে পারবে না। এটা হচ্ছে মেইন আপনার কন্ডিশন। তো এর মধ্যে যে আর কিছু কাজ করা যায়, সেটা হচ্ছে আমি যদি সিলেকশন টুল দিয়ে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যে কোনো বাহু, যদি ইচ্ছা হয় যে কোনো বাহু আমি ডিলিট করে ফেলতে পারবো। আমি সাপোজ এটাকে ক্লিক করলাম, ক্লিক করে আমি যদি এখন ডিলিট বাটনে ক্লিক করি তাহলে দেখবেন এই বাহুটা চলে গেছে, উপরের
ওটা চলে গেছে, আমি ফিল কালারটা নাল করে দিচ্ছি আর সরি স্ট্রোক কালারটাকে হাইলাইট করছি। এখন একটু খেয়াল করে দেখেন উপরেরটা নেই, উপরের যে অংশটা সেটা নেই। আমি যদি এখন একটু জুম করি আর একটু বুঝতে পারবেন উপরের অংশটা নেই। ঠিক আছে, অর্থাৎ আমি যদি আমি অনেকগুলো কাজ করতে পারবো সিলেকশন টুল দিয়ে, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে। আরও কিছু কাজ হচ্ছে আপনার, আমি যদি একটু দেখি আরও একটা কাজ আছে, সেটার মধ্যে আপনার এখন আমার অবজেক্টটা ডিসিলেক্ট অবজেক্ট, এখন এখানে ডিরেক্ট সিলেকশন পয়েন্ট নেই। নিজে কর্নারে যাওয়ার পরে দেখেন অ্যাঙ্কর পয়েন্টগুলো শুরু করতে, যে কোনো কর্নারে যাবেন অ্যাঙ্কর পয়েন্টগুলো অ্যাক্টিভেট, ইচ্ছা করলে এটাকে ধরে আমি কার্ভ করতে পারি, ইচ্ছা ধরে আমি এটাকে কার্ভ করতে, আমি যেভাবে ইচ্ছা করে সরাতে পারি, আমি যেভাবে ইচ্ছা ওইভাবে এন্টার করতে পারবো। কিন্তু শর্ত হচ্ছে একটাই, যে সিলেক্ট থাকা যাবে না। বাইরে ক্লিক করবো, আবার ধরবো, আবার নিয়ে ড্র্যাগ করবো, আবার বাইরে ক্লিক করবো, আবার ধরবো, আবার নিয়ে ড্র্যাগ করবো। এভাবে ডিরেক্ট সিলেকশন দিয়ে কাজ করা। অবশ্যই যে মেন যেটা আছে সেটা হচ্ছে এটা সিলেক্ট থাকা যাবে না, এটা হচ্ছে এটা প্রধান শর্ত। যেভাবে ইচ্ছা করে করা যাবে, টেনশন করবে। যাই হোক, এই ছিল সিলেকশন এবং ডিরেক্ট সিলেকশন টুলের কাজ। আর আপনি কোনো কর্নার যদি ধরে আলাদা করে কাজ করতে চান, এই যে পাতগুলো ধরে যে টাইমে বড় করতে চান, ছোটো করতে চান, সেটা আপনি কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ইচ্ছা করলে আপনি আপনার মতো কাজ করতে পারবেন, যে কোনো দুই সাইড ক্লিক থাকবে আর দুইটা পাশ অ্যাক্টিভ থাকবে, যে পাশটা ধরবে ওই পাশটা অ্যাক্টিভ থাকবে। এভাবে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কাজ করা যায়। আশা করি বুঝতে পারছি আপনারা। এরপর ছিল হচ্ছে আপনার ডিরেক্ট সিলেকশন এবং সিলেকশন টুল আপনার করার জন্য যেটা এরপরে আরেকটা ছিল হচ্ছে রিমুভ শেপ। আমি এখন যে শেপগুলো তৈরি করবো সেগুলো আমি রিমুভ করবো কীভাবে, আমি রিমুভ করবো কীভাবে, সেক্ষেত্রে কয়েকটা অপশন আছে। সেক্ষেত্রে অপশনের মানে কয়েকটা অপশন আছে, এর মধ্যে আরেকটা অপশন আছে অবশ্যই মানে ফার্স্ট যেই মানে কন্ডিশনের সব অবশ্যই সেটা সিলেক্ট করতে হবে। আমি মনে করেন 5টা 6টা অবজেক্ট নিলাম, আর 5টা 6টা সরি 6টা অবজেক্ট নিলাম, 6টা অবজেক্ট নিয়ে আমি যদি সিলেক্টই না করি তাহলে এটা ডিলিট হবে কোনটা। এখন আমি চাচ্ছি যে এইটাকে ডিলিট করতে, জাস্ট আমি ডিলিট বাটনে ক্লিক করতে পারি বা ব্যাক স্পেসে ক্লিক করতে পারি, ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, আবার যদি চাই যে এইটাকে ডিলিট করব আর এটাকে ডিলিট করবো একসাথে, তাহলে এটাকে সিলেক্ট করবেন, শিফট চাপবেন, আবার এটাকে সিলেক্ট করবেন, ধরে ডিলিট করে দিন, এই দুটো চলে যাবে। এভাবে আমরা ইচ্ছা করলে শেপ ডিলিট করতে পারি, ব্যাক স্পেস অথবা ডিলিট অপশনে ক্লিক করে ডিলিট করে দিতে পারি। এরপরে যে অপশন আছে গ্রুপ, আনগ্রুপ, কপি। ঠিক আছে, গ্রুপ জিনিসটা কি সেটা আমাদেরকে বোঝা উচিত। যে আমি অনেকগুলো কাজ করলাম, সাপোজ আমি এটা একটা শেপ নিলাম, শেপ নিয়ে আরও কয়েকটা শেপ বানিয়ে নিই। আপনি কাজ করতে করতে অনেকগুলো মানে অপশন নিয়ে নিচ্ছেন, অনেকগুলো অবজেক্ট নিয়ে নিচ্ছেন, নিয়ে এখন আপনি এভাবে ধরে ধরে একটা একটা করে ধরে ধরে যদি নেন, আপনার অনেক সময় প্রয়োজন হয়। আর দেখা যাচ্ছে এখানে আপনি ধরে ধরে নিচ্ছেন, আপনার শেপটা অ্যাকচুয়ালি যেই জায়গাটায় ছিল বা যে জায়গায় আপনি কাজটা করেছেন সেই জায়গায় কাজটা নাও থাকতে পারে। সেজন্য অ্যাকচুয়ালি গ্রুপ করা। আর গ্রুপ করার জন্য যেটা ফার্স্ট কনফিগারেশন সেটা হচ্ছে আপনার সবগুলোকে একসাথে ড্র্যাগ করে সিলেক্ট করা এক, আর ইচ্ছা করলে আপনি কন্ট্রোল এ দিয়েও সিলেক্ট করতে পারেন। যদি আমি কন্ট্রোল এ দিই, দেখুন সবগুলো একসাথে সিলেক্ট হয়ে যাবে। কন্ট্রোল এ দিলে সবগুলো একসাথে সিলেক্ট হয়ে যাবে, এটার জন্য কোনো প্রবলেম হবে না। এখন আমি কন্ট্রোল এ দিলাম, কন্ট্রোল এ দিয়ে আমাকে যেটা করতে হবে, এই শেপের মধ্যে এসে রাইট বাটন ক্লিক করতে হবে। ক্লিক করে দেখেন এখানে একটা অপশন আছে গ্রুপ। এই গ্রুপে যদি আমি ক্লিক করি, এখন যেই আমার পরিবর্তনটা কী আসছে একটু যদি দেখি, আমি এখন একটা সিলেক্ট করলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। এতক্ষণ যা হচ্ছিল একটা সিলেক্ট করলে কিন্তু সবগুলো হচ্ছিল, এখন যদি আমি একটা সিলেক্ট করি সবগুলো সিলেক্ট হয়ে যাবে। ইচ্ছা করলে আমি একটাকে ধরে, যে কোনো একটাকে ধরে যদি আমি এখন মুভ করি সবগুলো মুভ হয়। অর্থাৎ এতে আরেকটা যে লাভ সেটা হচ্ছে আমার স্থান মানে পরিবর্তন করলেও আমার শেপের অবস্থান পরিবর্তন হবে না। অর্থাৎ আমার শেপটা যেই অবস্থানে ছিল, যেখানে ছিল সেটাই সেখানেই থাকবে। তার আমার ডিজাইনটারও কোনো ক্ষতি হবে না, আমি ডিজাইনটা ইজিলি মুভ করতে পারবো, এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করে নিয়ে যেতে পারবো। এই জন্য হচ্ছে গ্রুপ করা। আর এখন আমি যে গ্রুপটা করলাম, গ্রুপটাকে আনগ্রুপ করার একটা মানে করতে হবে।
এবার আমি চাচ্ছি যে আপনি যদি এখন মানে কাজ করতে চান, এখন যদি আমি ক্লিক করেন, দেখেন সবগুলো ক্লিক সিলেক্ট হয়েছে, যে আপনি ইচ্ছা করলে এখন কাজ করতে পারবেন না, বা একটাকে ডিলিট করলে সবগুলো আপনার, একটাকে যদি ডিলিট করি সবগুলো ডিলিট হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে হয়তো আপনি টেনশনে পড়ে যেতে পারেন। তখন কী করতে হবে, এটাকে আবার আনগ্রুপ করে নিতে হবে। আনগ্রুপ করার একটা অপশন হচ্ছে, এখানে ক্লিক করবেন, আবার রাইট বাটন ক্লিক করবেন, আর গ্রুপ অপশন লেখা আসবে, সেখানে আনগ্রুপ দিবেন। আনগ্রুপ দিলে এখন ইচ্ছা করলে আলাদা 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 করে সিলেক্ট করে আপনি কাজগুলো করতে পারবেন, ইজিলি কাজগুলো করতে পারবেন। এই ছিল গ্রুপ এবং আনগ্রুপ। আর গ্রুপ হচ্ছে এই কারণে যে আমাদের কাজগুলো যাতে একসাথে থাকে, সবগুলো যে কাজগুলো করলাম, যেহেতু আমরা কাজ করতে করতে অনেকগুলো কাজ একসাথে জমে যেতে পারে, অনেকগুলো অবজেক্ট প্রয়োজন হতে পারে, সেগুলো যদি আমরা একসাথে গ্রুপ করে রাখি, তাহলে যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে, আমরা যদি স্থান পরিবর্তন করি তাহলে অবজেক্টের অবস্থান পরিবর্তন হবে না, আর ইজিলি আমরা করতে পারবো। আর এরপরে যে অপশনটা ছিল, আর আনগ্রুপ যেভাবে করতে হয় কীভাবে জানেন, আর এগুলো শর্টকাট হচ্ছে, গ্রুপের শর্টকাট হচ্ছে Ctrl+C, আর আনগ্রুপের শর্টকাট হচ্ছে Shift+Ctrl+G। এরপর হচ্ছে কপি। আমি এখন যদি আমি তিনটা নিলাম, একটা ইলিপস নিলাম, এই একটা ইলিপসকে যদি আমি আবার তৈরি করি, সাপোজ সেম টু সেম যদি আরেকটা তৈরি করতে চাই, তাহলে হয়তো বা আমি এখানে ক্লিক করব, ক্লিক করে এখানে ক্লিক করার পর তখন যে অপশনটা দেখাবে সেটা হয়তো বা আমি এভাবে নিতে পারি, 1 নম্বর অপশন। আর সেম টু সেম যদি আরেকটা নিতে চাই, 2 নম্বর আরেকটা অপশন আছে। সাপোজ এরকম করে কয়বার আমি কাজটা করব, এটা না করার ইজি ওয়ে আছে, সেটা হচ্ছে আমি সিলেক্ট করি, সিলেক্ট করার পর যদি এইখানে মাউসটা যখন এই অবস্থায় আসবে, অর্থাৎ পাশে কিন্তু কোনো ধরনের কোনো অপশন নেই, জাস্ট হচ্ছে একটা আপনার অ্যারোর মাথাটা দেখা যাচ্ছে, আর এই পাশে আসলে দেখেন অন্য একটা অপশন দেখা যাচ্ছে, এই পাশে আসলে অন্য একটা অপশন দেখা যাচ্ছে, এক জায়গায় এক একটা অপশন, কিন্তু যেখানে আসলে এই অপশনটা শো করবে, জাস্ট অ্যারোর মাথাটা শো করবে, সেখানে আসার আগ পর্যন্ত আপনি এই অবস্থায় মানে মাউসটাকে ড্র্যাগ করতে থাকবেন, আস্তে আস্তে এগোতে থাকবেন। যখন এই অবস্থায় আসবে তখন জাস্ট অল্টার কি প্রেস করে রাখবেন, অল্টার প্রেস করে রাখতে হবে। অল্টার প্রেস করলে দেখেন আরেকটা অপশন আসছে, অর্থাৎ এটা দিয়ে আমি ইচ্ছে করলে যদি টেনে অন্য জায়গায় নিয়ে যাই, তাহলে নতুন আরেকটা তৈরি হয়ে যাবে। এখন ইচ্ছা করলে আমি এভাবে সবগুলো একসাথে ধরে, সবগুলো সিলেক্ট করে আবার এখানে নিয়ে অল্টার যদি প্রেস করি, সবগুলো একসাথে কপি হবে, সবগুলো একসাথে কপি হবে। আবার ইচ্ছা করলে এগুলোকে যদি সবগুলোকে একসাথে ধরে যদি আমি অল্টার প্রেস করে যদি আরেক জায়গায় নিয়ে যাই, দেখুন সেম টু সেম আরেকটা কপি হয়ে যাবে। যদি সবগুলোকে একসাথে ধরে যদি আমি অল্টার প্রেস করে এখানে মুভ করি, দেখুন সবগুলো নতুনভাবে আর কতগুলো হয়ে গেছে। অর্থাৎ আমি যতগুলো সিলেক্ট করব, সিলেক্ট করে যদি এই অবস্থায় জাস্ট কার্সরের মাথাটার মধ্যে, জাস্ট কার্সরের মাথাটা থাকবে, কোনো লেজ থাকবে না, কোনো ধরনের কোনো অংশ থাকবে না, তখন যদি আমি অল্টার প্রেস করে যদি আবার ড্র্যাগ করি উপরে দিকে, আরও অনেকগুলো হয়ে যাবে। এভাবে আমি ইচ্ছা করলে অনেকগুলো কপি করতে পারবো। এখন যদি Ctrl+A দিই, সবগুলো সিলেক্ট হয়ে গেছে, ইচ্ছা করলে আমি ডিলিট করে দিতে পারবো, ইচ্ছা করলে ইজিলি আমি এগুলোকে ডিলিট করে দিতে পারবো। আশা করি বুঝতে পেরেছেন অল্টার প্রেস করে কীভাবে কপি করতে হয়, সেগুলো বুঝতে পেরেছেন আপনারা। এভাবে ধরে ধরে একটা একটা করে ডিলিট করে দিতে পারেন, যেহেতু দুটো করে ছিল সেজন্য পুরোগুলো ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, এখন মেইন যে কথাটা ছিল সেটা হচ্ছে, আমরা যে কালারগুলো নিচ্ছি কীভাবে নিচ্ছি, বা কী আছে কালার নেওয়ার, সেটা আমরা একটু জানা দরকার। সেটা হচ্ছে, আমাদের এই পাশে দেখেন দুটো অপশন আছে, নিচেরটা হচ্ছে ফিল কালার, দেখেন ফিল দিতে আছে, আর উপরেরটা হচ্ছে স্ট্রোক কালার। এখন ফিল কালার কোনটা, স্ট্রোক কালার কোনটা, সেটা একটু জানা দরকার আমাদের। সেজন্য আমরা আমাদের একটা শেপকে একটু বড় সাইজ করে নিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। একটা জিনিস খেয়াল করেন, মিডলে যে কালারটা আছে সেটা হচ্ছে এইটা বডি, অর্থাৎ আমরা এখন ক্লিয়ার হচ্ছে যে এটা হচ্ছে ফিল কালার, বডির যে কালারটা আছে সেটা হচ্ছে ফিল কালার। আর আরেকটা জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে আপনার আমাদের শেপের উপরের সাইডে দেখেন এই যে কালো যে দাগটা, সেটা হচ্ছে এটাকে ক্লিক করে দেখাচ্ছেন স্ট্রোক কালার, জাস্ট ওখানে রাখলে দেখা যাবে স্ট্রোক কালার শো করছে, অর্থাৎ এটা না হচ্ছে স্ট্রোক কালার, এটা হচ্ছে ফিল কালার। অর্থাৎ বডি যেটা আছে সেটা হচ্ছে ফিল কালার, আর বর্ডার যেটা আছে সেটা হচ্ছে স্ট্রোক কালার। এখন আমরা এটা ইচ্ছা করলে কীভাবে চেঞ্জ করতে পারি, দুইটা অপশন আছে। এক হচ্ছে এভাবে সিলেক্ট করে ইচ্ছা করলে আপনার এভাবে সিলেক্ট করলে
আপনি যদি স্ট্রোক কালার চেঞ্জ করতে চান, জাস্ট স্ট্রোক কালার মধ্যে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করে পপ আপ আসবে, আপনি যেটা ইচ্ছে সেটাকে সিলেক্ট করে এখানে ক্লিক করতে হবে, ক্লিক করে সিলেক্ট করে দেখুন চেঞ্জ হয়ে গেছে। আবার যদি আমি ফিলটাকে যদি এইভাবে ডাবল ক্লিক করি, করার পর যদি আমি যেখানে একটা কালার ক্লিক করে যদি ওকে দিই, দেখুন ফিলটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এইভাবে আপনার চেঞ্জ করা যায়। তবে এটার একটা শর্টকাট আছে, একবার মানে ফিল কালারটা সামনে আসবে আর স্ট্রোক কালারটা আপনার নিচে যাবে। এটা যদি আমি করতে চাই, জাস্ট এক্স প্রেস করব, কিবোর্ডে এক্স প্রেস করলে একবার উপরে আসবে স্ট্রোক কালার, আবার ফিল কালারটা উপরে আসবে। এভাবে কাজ করতে পারে। তবে অবশ্যই একটা কথা মনে রাখবেন, যেটাই আমি চেঞ্জ করতে চাই সেটাকে আমাকে আগে সিলেক্ট করতে হবে, যে হিসেবটাকে আমি চেঞ্জ করব। এভাবে আমরা স্ট্রোক কালার এবং ফিল কালার চেঞ্জ করতে পারবো, এবং ডাবল ক্লিক করলে স্ট্রোক কালার এবং ফিল কালার চেঞ্জ করতে পারি ইজিলি। আরেকটা ওয়ে হচ্ছে, সেটা হচ্ছে এই যে ড্রপার আছে, আই ড্রপার একটা টুলস আছে, সেই টুলসে যদি আমি অ্যাক্টিভ করি বা এটা যদি অ্যাক্টিভ নাও করি সেক্ষেত্রেও পারবো। সেটা হচ্ছে আমার এখন স্ট্রোক কালার ফিল কালারটা যদি আমি চেঞ্জ করতে চাই, জাস্ট এখানে যদি যাই, স্ট্রোক এখানে গিয়ে যদি আমি ক্লিক করি, দেখুন এখানে গেলে ড্রপারটা চলে আসতেছে, যে কোনোটার মধ্যে ক্লিক করলে নিচে চলে আসবে। এখন আমি যদি স্ট্রোক কালারটা চেঞ্জ করতে চাই, জাস্ট এক্স প্রেস করবো, এক্স প্রেস করলে দেখুন স্ট্রোক কালারটা চেঞ্জ হচ্ছে, অর্থাৎ উপরে যেই কালারটা থাকবে সেই কালারটা ইজিলি চেঞ্জ হয়ে যাবে, উপরে যেই কালারটা থাকবে সেটাই চেঞ্জ হবে। সেজন্য ইচ্ছা করলে আপনি এক্স দিয়ে আপনার উপরে নিচে করতে পারেন, এবং উপরে যে কালারটা আছে সেটাকে আপনি যদি চেঞ্জ করতে চান, এই কালার সোয়াচে যাবেন, কালার সোয়াচ থেকে ক্লিক করবেন, চলে আসবে। এভাবে ইচ্ছা করলে আমরা কালারগুলো চেঞ্জ করতে পারি। তারপর আপনার আমি কোনো কাজ করতেছি, আন্ডু, আমরা সিলেক্ট অলটা দেখেছি, এখন আন্ডুটা একটু দেখি। আমরা কোনো কাজ করতেছি, অর্থাৎ আমি এখন আপনার এটাকে ডিলিট করে দিলাম, সাপোজ ডিলিট করে দিলাম, কিন্তু আমার মনে হচ্ছে যে আমি ভুল করে ফেলছি, এখন এটাকে আমি ফিরে আনতে চাই। সেক্ষেত্রে আমাকে যদি কন্ট্রোল জেড প্রেস করি, আমি যদি আমার কিবোর্ডে কন্ট্রোল জেড প্রেস করি, সেটা আবার চলে আসবে, অর্থাৎ আনডু হয়ে যাবে, যে কাজটা আমি করেছি সেটা আনডু হয়ে যাবে। এভাবে যদি করি আমি ইজিলি মানে কাজটা ফেরত পাবো। সেটার জন্য যে শর্টকাটটা সেটা হচ্ছে কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড প্রেস করলে আনডু হবে। আমি একের অধিক অনেকবার ইচ্ছা করলে আনডু মানে কন্ট্রোল প্রেস করলে আস্তে আস্তে পিছনের দিকে যাবে। সাপোজ আমি যদি এখন কন্ট্রোল জেড প্রেস করতে থাকি, দেখুন কালার যে চেঞ্জ করে দিই সেই অপশানগুলো আমাকে দেখাচ্ছে, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আমি জেডটা চাপতে থাকবো তত আস্তে আস্তে ওই অনুযায়ী যাবে। এরপর এটা হচ্ছে আপনার ফিটটি স্ক্রিন একটা অপশন আছে, সেটা হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার কাজ করতেছেন বা এই অবস্থা হয়ে গেছে, আপনার আশেপাশে জিনিসগুলো নেই, যদি তখন আমি কন্ট্রোল জিরো প্রেস করি, সরি ঠিকঠাক জন্য না, অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার কাজ করতে করতে, সাপোজ আমি উদাহরণ দেওয়ার জন্য, আপনি অনেক সময় দেখা যাচ্ছে যে কাজ করতে করতে আপনি যে কোথায় চলে গেছেন আপনার সাবজেক্টটা খুঁজে পাচ্ছেন না, আপনি যতই ড্র্যাগ করতেছেন বা ট্রাই করতেছেন আপনি খুঁজে পাচ্ছেন না। তখন যদি আপনি কন্ট্রোল জিরো দেন, আপনার জিনিসটা একদম কাছে চলে আসবে, মানে ফার্স্ট যে অপশনটা ছিল, যে অবস্থায় ছিল সেই অবস্থাতে ফিরে আসবে। যখনই আপনার জিনিসপত্রগুলো আপনি যে কাজ করতেছেন হঠাৎ করে আনফর্চুনেটলি বড় হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে, কোনো একটা কিতে প্রেস থেকে বড় হয়ে গেছে, তখন যদি আপনি এটাকে ফিরিয়ে আনতে চান, জাস্ট কন্ট্রোল জিরো প্রেস করবেন। কন্ট্রোল জিরো প্রেস করলে আপনার আর্টবোর্ডটা চলে আসবে। আর আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে চেঞ্জ স্ক্রিন মোড। আমি উপরেগুলো একটু দেখাচ্ছি, উপরেগুলো আস্তে আস্তে দেখাবো। চেঞ্জ স্ক্রিন মোড একটা অপশন আছে, সেটা হচ্ছে আপনি এই অবস্থা থেকে যদি শুধু প্লেট বারটা হাইড করতে চান, তখন যদি আপনি এফ প্রেস করেন, তখন দেখেন উপরে মেনু বারটা থেকে আপনার কন্ট্রোল বারটা ছিল সেটা হাইড হয়ে গেছে। আবার যদি প্রেস করেন, দেখেন আমরা সবগুলো হাইড হয়ে গেছে। আবার যদি প্রেস করেন, ঠিক আগের অবস্থায় ফিরে আসবে। ঠিক আছে, এটা আবার আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে ট্যাব ইউজ করে করা যায়। ট্যাব ইউজ করলে দেখুন টুলবার এবং পেজবারটা চলে গেছে, আবার ট্যাব ইউজ করবেন, আবার চলে আসবে। অ্যাকচুয়ালি এটা করা হয় কখন, এটাকে বলা হয় সলো স্ক্রিন। এটা করবেন হচ্ছে যখন আপনি আপনার কাজগুলোকে শো করাবেন কারোর সামনে, তখন অ্যাপ প্রেস করলে এই অবস্থায় কাজ করবে। ঠিক আছে, তা আমরা যখন যদি কখনো যদি আমাদের প্লেট বার বা টুল বার হাইড হয়ে যায় বা চলে যায়, আমি জাস্ট অ্যাপ প্রেস করবো, আমার মনে হয় আমি পেয়ে যাব ইজিলি, আমি আমার
অবস্থানটা পেয়ে যাব। আর এরপর হচ্ছে সিলেক্ট অল। আমরা জানি যে কন্ট্রোল A প্রেস করলে সবগুলো সিলেক্ট হয়ে যায়। কপি, আমি যদি আপনার এগুলোকে সিলেক্ট করলাম, সরি কয়েকটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে যদি কন্ট্রোল সি দিই, সি দিলে কপি হবে। আমরা জানি যে অলরেডি আমরা কাজ করতে পারি। কোথাও আমরা ক্লিক করলাম, কন্ট্রোল যদি ভি দিই, দেখেন পেস্ট হয়ে গেছে, এখানে হয়ে গেছে। আমি ইচ্ছে করলে ধরে ট্র্যাক করলে আর একটু পেয়ে দেবো। দেখুন চলে আসছে আরো অনেকগুলো। আমি যদি ধরে যদি কন্ট্রোল সি দিই, সি দিয়ে কপি করলাম, আমি এখানে বা এখানে যে কোনো একটা জায়গায় নিয়ে কন্ট্রোল ভি দিলাম, দেখুন পেস্ট হয়ে গেছে। অর্থাৎ আরও কতগুলো চলে আসছে। এভাবে আমরা কন্ট্রোল সি দিয়ে এবং কন্ট্রোল ভি দিয়ে, কন্ট্রোল সি হচ্ছে কপি, কন্ট্রোল ভি হচ্ছে পেস্ট, এভাবে করতে পারি। অথবা ধরে যদি অল্টার প্রেস করে, জাস্ট অল্টার প্রেস করে যদি আমি অন্য জায়গায় ড্র্যাগ করি, তাহলে কপি করতে পারি। এটাও একটা অপশন আছে। তারপর হচ্ছে আমি যদি এগুলোকে একদম কাট করে নিতে চাই, জাস্ট কন্ট্রোল জেড প্রেস করবো, কন্ট্রোল এক্স প্রেস করবো, কন্ট্রোল এক্স প্রেস করলে এটা কেটে যাবে। আমি ইচ্ছা করলে অন্য জায়গায় নিয়ে এটাকে পেস্ট করতে পারি। চলে আসছে, আউটপুটের বাইরে দিচ্ছে না কি জন্য। তারপর হচ্ছে কন্ট্রোল সেট সবগুলো দেখুন। সলো স্ক্রিন মুভটা আমরা দেখেছি যে আপনার ট্যাব দিলেই সলো স্ক্রিন মুভ হয়। তো হচ্ছে আপনার ইফেক্ট ডিস্ট্রাকশন, এটিকে দেখাচ্ছি। লক আনলক আর হাইটটা একটু নিয়ে আলাপ আলোচনা করা দরকার, সেটা আমরা করবো এখনই। আমরা ইফেক্ট, আমরা যদি ইফেক্ট এবং ডিস্ট্রেসের কাজ করতে চাই, তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা যদি ইফেক্ট ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্মের কাজ দেখতে চাই, আমরা যদি দেখি কীভাবে করতে হয়, দেখি সেটা হচ্ছে আমি এগুলি সবগুলো ডিলিট করে দিই। আমি যদি এগুলি সবগুলোকে ডিলিট করে দিই, ডিলিট করে যদি আমি একটা শেপ নেই, ইফেক্টের অ্যাকচুয়ালি ইফেক্টের যে কাজটা সেটা আমরা একটু দেখি। সেটা হচ্ছে ইফেক্টের মধ্যে যদি আমরা ক্লিক করি, এখানে আপনার অনেকগুলো অপশন আছে। সের মধ্যে যদি ডিস্টর্ট আপনার ট্রান্সফর্মে যাই, সেখানে আরও অনেকগুলো আপনার অপশন আছে। সেই অপশনের থেকে আমরা একটা অপশন নিয়ে কাজ করবো, টুইস্টে নিয়ে কাজ করবো, বাকিগুলো আপনারা এমনিতেই একটু বাসায় দেখে নেবেন। আর সবগুলোর কাজ একই রকম। ইফেক্ট ডিস্টর্ট অ্যান্ড ইফেক্ট কীভাবে কাজ করে সেটা আমরা একটু দেখি। সেটা হচ্ছে আমরা যদি একটা স্টার নেই, আচ্ছা এখানে আমি একটু কথা বলে নিই। সেটা হচ্ছে স্টার না, স্টার আছে, তারপর হচ্ছে আপনার পলিগন টুলস আছে। এই টুলসগুলোর যদি আমরা বাহুগুলো বৃদ্ধি করতে চাই, এই সাইডের যে 5টা এখন 6টা বাহু দেখা যাচ্ছে, এই বাহুগুলোকে আমরা যদি বৃদ্ধি করতে চাই বা কমাতে চাই বা বৃদ্ধি করতে চাই, জাস্ট ড্র্যাগ করার সময় আমি ড্র্যাগ করব কিন্তু ছাড়বো না। সেক্ষেত্রে স্টারটা খুব ভালো কাজ করে। আমি স্টারটা ডিলিট করে দিই। স্টারটা ডিলিট করে যদি আমি যদি আরেকটা স্টার নিই, স্টার নিয়ে যদি ড্র্যাগ করি, ড্র্যাগ করার পর দেখেন এখানে সম্ভবত আপনার 11টা বাহু 10টা বাহু দেখা যাচ্ছে। আমি যদি ড্র্যাগ করে, আমি কিন্তু এখনো মাউসটা ছাড়িনি, সরি, স্টার নিলাম, স্টার নিয়ে আমি ড্র্যাগ করলাম, আমি এখনো ছাড়িনি। এর মধ্যে যদি আমি আপ অ্যারো প্রেস করি, তাহলে দেখবেন বাহুগুলো বৃদ্ধি পাচ্ছে। আর ডাউন অ্যারো যদি ক্লিক করি, তাহলে বাহুগুলো কমবে, আস্তে 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 কমে যাবে। অর্থাৎ আমি উপরে ক্লিক করলে যতগুলো ইচ্ছে ততগুলো বাহু নিতে পারি, আর নিচে ক্লিক করে যতগুলো ইচ্ছে কমাতে পারি। এখন আমি এটা নিলাম, নিয়ে ছেড়ে দিলাম, এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে যদি আমি ইফেক্টে যাই, ইফেক্ট থেকে যদি ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্মে যাই, ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্মে গিয়ে যদি টুইস্টে যাই, টুইস্টে যদি আমি ক্লিক করি, আমার সামনে একটা পপ আপ আসবে। ওই পপ আপের মধ্যে দেখেন এখানে অ্যাঙ্গেল যে অপশনটা আছে, সেই অ্যাঙ্গেলের মধ্যে যদি আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেল দিই, অর্থাৎ আমি আমার প্রয়োজন মতো যদি অ্যাঙ্গেল নিয়ে নিয়ে যদি প্রিভিউ করি, তাহলে শেপটা অ্যাকচুয়ালি কী হবে সেটা দেখাচ্ছে। দেখেন অলরেডি 45 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে গেছে এটা। কিন্তু অ্যাঙ্গেল যদি হয়ে যাওয়ার পর আমি ওকে দেব। ওকে দেওয়ার পর এখনও কিন্তু ইফেক্টটি মানে ফিক্সড হয়নি। অর্থাৎ কীভাবে আমরা বুঝলাম যে ইফেক্টটি ফিক্সড হয়নি, সেটার একদম ইজি ওয়ে হচ্ছে, সেটা হচ্ছে আমার যে মেইন যে অপশনটা ছিল, মেইন যে আপনার স্টারটা ছিল, সেটা কিন্তু এখনও দেখা যাচ্ছে। অর্থাৎ আমাকে প্রিভিউ দেখাচ্ছে যে এইরকম হবে। আমি যদি এটাকে ফিক্সড করতে চাই, তাহলে আমাকে অবশ্যই যেতে হবে অবজেক্টে, অবজেক্ট গিয়ে
এক্সপান্ড অ্যাপিয়ারেন্স একটা অপশন আছে, সেটা যদি আমি ক্লিক করি, দেখেন এখন আমার শেপটা যেটা আমি চাচ্ছিলাম, আমি আমার প্রয়োজন যেটা ছিল যে ডিস্টোর্শন ট্রান্সফর্মের যে 45 ডিগ্রি অ্যাঙ্গেল যেটা ছিল সেটা হয়ে গেছে, সেটা হয়ে গেছে। শুধু এটার ক্ষেত্রে নয়, এক ইফেক্টে গিয়ে ডিস্টোর্শন ট্রান্সফর্মের যে কয়েকটা অপশন আছে সেই কয়েকটা অপশনের যদি আমি কোনো ইফেক্ট বা কোনো অ্যাঙ্গেল প্লে করার পর অবশ্যই আমাকে ডিস্টোর্শনটা আপনার এই অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্সটা করতেই হবে, না হলে আমার মেইন যে শেপটা সেটা আগের মতো থেকে যাবে, অর্থাৎ ডিস্টোর্শন ট্রান্সফর্ম ইফেক্টটা অ্যাক্টিভ হবে না। এইভাবে আমি ইচ্ছা করলে ডিস্টোর্শন ট্রান্সফর্ম থেকে আপনার ইফেক্ট ডিস্টোর্শন ট্রান্সফর্ম থেকে আপনার 45 ডিগ্রি পপ নিয়ে যেই কাজটা করার ছিল, যেই অপশনটা ছিল সেটা আমি করতে পারি। এখন এরপরে যে অপশনটা হচ্ছে লক আনলক। লক আনলক জিনিসটা কি সেটা আমরা একটু বুঝি। সেটা হচ্ছে আমরা যখন কোনো কাজ করব, এই যে অপশনটা আছে, এখন যদি আমি এটাকে ধরে এভাবে টান দিই, দেখেন নড়াচড়া করতেছে। আমরা যখন কোনো কিছু ড্র করব, রিড্র করবো, আই মিন একে এটার উপরে অন্য যদি কোনো কিছু ড্র করতে চাই, তাহলে সাপোজ এটার উপর যদি আমি অন্য একটা কিছু ড্র করতে যাই, ড্র করে যদি এটাকে মুভ করতে চাই, আনফরচুনেটলি এটাকে ধরলাম, ধরে মুভ করতে গেলাম, মুভ করে হ্যাঁ হচ্ছে এখন, কিন্তু এখন যদি আমি একটু সিলেক্ট করি, আনফরচুনেটলি নিচেরটা আপনার গায়ে হয়ে যাচ্ছে, সিলেক্ট হয়ে যাচ্ছে, তা হতে পারে। বা রিড্রো যখন করবো, রিড্রো করার পর যখন এখানে ধরে টান দেবো, দেখেন ভিতরটা পুরো করতেছে, নড়তেছে। যদি এটা থেকে বাঁচতে চাই বা এটা থেকে যদি মানে এরকম না চাই, তাহলে আমাকে লক করতে হয়। লক করলে জিনিসটা এখানে ফিক্সড হয়ে যায়, নড়াচড়া করে না। এটা হচ্ছে লকের মানে মেইন উদ্দেশ্য। সেম টু সেম ভিউ থাকবে, বাট লক হয়ে যাবে, এটা নড়াচড়া করতে পারবে না, সিলেক্ট হবে না, ডিসিলেক্ট দিয়ে কোনো কাজ করা যাবে না উইদাউট আনলক। আনলক না করা পর্যন্ত এটা একই অবস্থা থাকবে। এখন এই জিনিসটা সিলেক্ট আছে, যদি আমরা লক করতে চাই দুইটা অপশন আছে, সেটা হচ্ছে রাইট ক্লিক করে সরি আপনার অবজেক্ট থেকে লক, দেখেন লক যদি আমি করতে চাই, সিলেকশন কন্ট্রোল 2 প্রেস করলেও লক হয়ে যাবে। আমি যদি এভাবে সিলেক্ট করার পর কন্ট্রোল 2 প্রেস করি, দেখুন এটা লক হয়ে যাচ্ছে। এখন এখানে এটা সিলেক্ট হচ্ছে না, এটাকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়েও কাজ করা যাচ্ছে না, কিছু করা যাচ্ছে না। আবার যদি আমি এটাকে মানে আনলক করতে চাই, এখন যদি আমি এটাকে ওই আপনার রিড্র করি, ইজিলি রিড্র করা যাবে, এটা নড়বে না, নিচেরটা নড়বে না, নিচেরটার ভিউটা ঠিক আছে, সব কিছুই ঠিক আছে, কিন্তু নড়বে না। এখন যদি অল্টার কন্ট্রোল 2 আবার প্রেস করি, দেখুন এটা আবার ভিজিবল হয়ে গেছে, এখন এটা নড়াচড়া করবে, এখন এটা নড়াচড়া করবে, ঠিক আছে, এখন এটা নড়াচড়া করবে। এই ছিল আপনার লক এবং আনলক। আমরা যখন রিড্র করব কোনো আপনার ইমেজ বা যে কোনো কিছু যখন আপনার করতে যাবো, তখন অবশ্যই যেই কাজটা ফার্স্ট করতে হবে সেটা হচ্ছে লক করে নিতে হবে। যদি লক না করে, দেখা যাবে যে এটা নড়াচড়া করবে এবং আমি এই রিড্রটা আপনার অ্যাকুরেটলি করতে পারবো না। এই জন্য অবশ্যই যখন আমি রিড্র করবো বা কোনো কিছুর উপরে শেপের উপর যখন কাজ করতে যাবো, অবশ্যই সেটাকে লক করে নিতে, এবং লক করলে আমার জিনিসটা চেঞ্জ হবে না, কোনো প্রবলেম করবে না আমাকে। আর এর পরে যে অপশনটা ছিল হাইট, হাইট জিনিসটা কি কাজ করে? হাইট হচ্ছে আমি এই যে কাজটা করতেছি, আমি এটা কাজটা করলাম, আমি কাজটা করার পর এখানে আরেকটা শেপ নিলাম, আমি দেখাচ্ছি আপনাদেরকে, জাস্ট একটু হিসেবে দেখাচ্ছি। আমি একটা শেপ নিলাম, শেপ নিয়ে দেখা যাচ্ছে এটাকে আমি যদি এখন সিলেক্ট করতে যান, এখানে আরেকটা যদি শেপ নেই, আমি আপনাকে জাস্ট বোঝানোর জন্য দেখাচ্ছি, এখানে আরেকটা শেপ নিচ্ছি, এখানে আরেকটা শেপ নিচ্ছি, এখানে আরেকটা শেপ নিচ্ছি, এখানে আরেকটা শেপ নিচ্ছি, নিয়ে আমি এটা কাজটা করার চেষ্টা করছি। এখন আমি যদি এখানে ধরে ক্লিক করি বা এখানে যদি দুটো একসাথে ক্লিক করতে চাই, বা এইভাবে যদি দুইটা একসাথে সিলেক্ট করতে চাই, দেখুন আপনার এখানে সিলেক্ট করতে গেলে অনেক সময় নিচেরটা আপনার ভিজিবল হয়ে যাচ্ছে। এই যে এখানে যদি ধরে সিলেক্ট করতে যাই, আনফরচুনেটলি এখানে এটা দেখুন ভিজিবল হয়ে যাচ্ছে। এখন যদি আমি যে ভিতরের যে অপশনটা আছে সেটা আমার কাজ শেষ বা এই মুহূর্তে আমার প্রয়োজন নেই, সেক্ষেত্রে আমি ঠিক করে করতে পারি, হাইড করে রাখতে পারি। এটাও তার স্থান, তার অবস্থান, তার রেশিও, তার ডিজাইন সব কিছুই ঠিক থাকবে, জাস্ট হাইড অবস্থায় থাকবে। এটা আপনাকে কোনো ধরনের ডিস্টার্ব করবে না, কোনো ধরনের কোনো ইফেক্ট ফেলবে না আপনার পরবর্তী এই ডিজাইনের উপর। এতে আপনার একটা সুবিধা হচ্ছে যে আপনি ইজিলি, এখন সাপোজ আপনাকে যদি আপনি আরেকটা উদাহরণ দেয়, সেটা হচ্ছে আপনি এখন নিচের যে অংশটা আছে সেটার মধ্যে একটু কাজ করতে যাচ্ছেন, তা আপনাকে কী করতে হবে, এগুলো সরিয়ে কাজ করতে হবে। এখন আপনি সরিয়ে কাজ করবেন, কিন্তু সরিয়ে কাজ করলে হয়তো আপনি অ্যাকুরেটভাবে কাজ করতেও পারেন, নাও করতে পারেন, মানে আপনার যে স্থানগুলোর মধ্যে আপনি এগুলো নিয়েছিলেন সেগুলো অ্যাকুরেট জায়গায় আপনি আবার প্লেস করতে নাও পারেন। সেক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে
ধরে সবগুলো সিলেক্ট করবেন, যেগুলো যেগুলো প্রয়োজন। শিফট চেপে যদি আমি সিলেক্ট করি সবগুলো একটা একটা করে সিলেক্ট করা যাবে। ধরে কন্ট্রোল 3 শর্টকাট, সেটা যদি আমি প্রেস করি দেখুন হাইড হয়ে গেছে। এখন ইজিলি আমি এটার মধ্যে কাজ করতে পারবো। ইজিলি আমি এটা কাজ করতে পারি। একটু বড় করার দরকার ছিল, এটা একটু বড় করে নেই, বড় করে এই পাশ থেকে একটু বড় করে নেই। অর্থাৎ আমি আমার প্রয়োজন অনুযায়ী কাজ করবো। কাজ করা শেষ। এখন আমার আনহাইডের সময় হয়ে গেছে। আমি কন্ট্রোল 3 যদি প্রেস করি আবার আনহাইড হয়ে যাবে। অর্থাৎ এই আনহাইডের যে মেন যে আপনার সুবিধাটা, সেটা হচ্ছে আমি যদি এখন ভিতরের কাজটা করতে যাই, আমি ভিতরের কাজটা এখনও করতে পারবো, কিন্তু আমি মেজারমেন্টটা বুঝতেও পারি, নাও বুঝতে পারি, কারণ উপরে যেহেতু আমার কিছু শেপ আছে। কারণ এই শেপগুলোকে যদি আমি হাইড করে দিই, তাহলে আমার ইজিলি ভিতরের কাজগুলোকে করা, মানে ইজিলি ভিতরের কাজটা করা পসিবল হয়ে যাবে। সেজন্য আমি কি করব, হাইড করে দেবো। আর হাইড করার জন্য যেই আপনার অপশনটা আছে, হাইডটা আমি দুইভাবে করতে পারি। এক হচ্ছে অবজেক্টে গিয়ে এখানে হাইড একটা অপশন আছে, হাইডে ক্লিক করলেই হাইড হয়ে যাবে। আরেকটা অপশন হচ্ছে আপনার সিলেক্ট করার পর সিলেক্ট করব, সিলেক্ট করে যদি কন্ট্রোল 3 দিই হাইড হয়ে যাবে, আবার কন্ট্রোল 3 দিই আবার আনহাইড হয়ে যাবে। তবে একটা কথা হচ্ছে, আপনি ইচ্ছে করলে একটা একটা করে হাইড করতে পারেন। আপনার প্রয়োজন অনুযায়ী কাজ শেষ হাইড করে দিলেন, আবার এটাকে ধরে কাজ শেষ হাইড করে দিবেন, আবার এইটাকে কাজ করলেন হাইড হয়ে গেল, হাইড করলেন হাইড হয়ে যাবে, আবার এটাকে কাজ শেষ হাইড করলেন হাইড হয়ে যাবে। কিন্তু শোর ক্ষেত্রে সবগুলো একসাথে শো হবে। হাইড, লক এগুলো কখনো আলাদা আলাদা শো করা পসিবল হয় না। সো যখন আপনার শো হয় তখন কন্ট্রোল 3 দিলে সবগুলো একসাথে শো হয়ে যাবে, কখনোই সেপারেটলি শো হয় না। সবসময় এটা মনে রাখবেন, আপনি হাইড করতে পারবেন সিঙ্গেলভাবে, কিন্তু শো হয় সবগুলো অল একসাথে। কন্ট্রোল 3 যদি প্রেস করেন সবগুলো একসাথে শো হয়ে যাবে। তো আমার মনে হয় বুঝতে পেরেছেন। এরপরে যদি কোনো প্রবলেম মনে করেন সেটা অবশ্যই জানাবেন। আর ক্রিয়েটিং ফিল কালার এবং স্ট্রোক কালার নিয়ে আমরা কথা বলেছি। সম্ভবত এটা এই আপনার কালার চেঞ্জের যে সিস্টেমটা ছিল সেটা আমি বলেছি। ক্রিয়েটিং ফিল কালার এবং স্ট্রোক কালার কী ছিল। এটা হচ্ছে স্ট্রোক কালারের ফিল কালার, কীভাবে স্ট্রোক কালার এবং ফিল কালার চেঞ্জ করতে পারবে সেটা আমরা জানি। ডবল ক্লিক করলেই একটা পপ আপ আসবে, সোয়াচ আসবে, সেখান থেকে আমরা যে কোনো যেটা ইচ্ছে ওটা টেনে আমি ওইভাবে ক্লিক করে ফিল কালারটা চেঞ্জ করতে পারি। সেম টু সেম আমি ইচ্ছা করলে স্ট্রোক কালারটা চেঞ্জ করতে পারি। তবে একটা কথা সবসময় যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে, উপরে যেটা আছে সেটার কালারটা চেঞ্জ হবে, ভিতরে যেটা আছে সেটা চেঞ্জ হবে না। আর আমি যদি এটাকে শর্টকাটলি মানে ইজি ওয়েতে উপরে নিচে করতে যাই, জাস্ট আপনার কিবোর্ডে এক্সপ্রেস করলেই উপর নিচ হয়ে যাবে। তা আমার মনে হয় এটা নিয়ে কারো কোনো প্রবলেম থাকার কথা না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে যদি কোনো প্রবলেম হয় সেটা অবশ্যই আমাকে বলবেন, আমি এটা করে দেবো, রিকভার করে দেবো। এরপরে যে অপশনটা আছে অ্যালাইনমেন্টের আপনার যেই শর্টকাট আছে সেটা হচ্ছে Shift F7। আমি অলরেডি এখানে অ্যালাইনমেন্টে এনে রেখেছি। এরপরও যদি আপনারা মনে করেন যে অ্যালাইনমেন্টটা আপনার এখানে নেই, সেখানে দুইভাবে আনতে পারেন। সেটা হচ্ছে আপনার শিফট এবং F7, উপরে যদি F7 প্রেস করেন দেখেন অ্যালাইনমেন্টের অপশনটা আসবে। যদি আমি এখানে নিয়ে এসেছি সেজন্য এটা শো করতেছে না, আমি এটাকে ডিলিট করেই আপনাকে দেখাচ্ছি। আমার মনে হয় এটা ভালো হয়। আমি যদি Shift F7 যদি প্রেস করি দেখুন অ্যালাইনমেন্টের অপশনটা চলে আসবে। সরি, আপনার সমস্যার কারণে আসতেছে না। নর্মালি আপনার Shift F7 যখন প্রেস করবেন তখন অ্যালাইনমেন্টটা চলে আসবে। এখানে একটা জিনিস খেয়াল করেন, উইন্ডোজে যখন গেলাম অ্যালাইনমেন্টটা দেখেন Shift F7 এখানে লেখা আছে। অ্যালাইনমেন্টটা কী জিনিস সেটা আমরা একটু বুঝি। সেটা হচ্ছে অ্যালাইনমেন্ট শব্দের অর্থ হচ্ছে সমান্তরাল। আমি যদি কোনো কিছুকে অ্যালাইন করতে চাই, অর্থাৎ আমি 4টা রেখা টানলাম বা 3টা রেখা টানলাম, ওই 3টা রেখায় অ্যাকুরেট স্থান আছে কিনা বা সোজা হয়েছে কিনা সেটা আমার জানা প্রয়োজন। আমি ইচ্ছে করলে মেজারমেন্ট অনুযায়ী কাজ করতে পারি, হালকা হালকা করে আমি কাজ করতে, কিন্তু অ্যাকুরেট করতে পারবো বলে আমার মনে হয় না। তাই ইচ্ছা করলে এগুলোকে অ্যাকুরেটলি করতে পারবো। অ্যালাইনমেন্ট 3 ধরনের হয়। এক হচ্ছে অ্যালাইনমেন্ট আমরা দুইভাবে করতে পারি। এক হচ্ছে আপনার ভার্টিক্যালি, আর আরেকটা হচ্ছে আমরা হরিজন্টালি করতে পারি। এখন অ্যালাইনমেন্ট অপশনটা যদি যাই আমরা দেখতে পাবো যে এখানে কিছু অপশন আছে আপনার, এই যে আপনার দেখা যাচ্ছে, সেটা হচ্ছে ভার্টিক্যাল জিনিসটাকে আর হরিজন্টাল কি সেটা আমাদের একটু জানতে হবে, ঠিক আছে? সেটা হচ্ছে ভার্টিক্যালি হচ্ছে আপনার
এখানে যখন আপনি মাউসটা ক্লিক করবেন তখন আপনি ইজিলি বুঝতে পারবেন যে আপনার পার্টিকুলার জিনিসটা কী। এখানে যদি আপনি মাউসটা রাখেন দেখতে পারবেন যে ভার্টিক্যাল অ্যালাইন কীভাবে করে আর হরিজন্টাল অ্যালাইন কীভাবে করে। আর এখন আমরা যেভাবে আছি সেটা যদি আমি অ্যালাইন করতে চাই তাহলে হরিজন্টাল অ্যালাইন হবে, অর্থাৎ আমার উপর থেকে নিচে যে আপনার লাইনগুলো আছে হরিজন্টালি আমি করতে পারবো। আর পাশাপাশি যদি করতে চাই লেফট থেকে রাইট পর্যন্ত যদি আমি করতে চাই সেক্ষেত্রে হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন। এখন হরিজন্টাল অ্যালাইনটা কীভাবে কী হয়, অনেক সময় হতে হবে মার্জিনটা নিয়ে আপনাদের যখন আমরা ল্যান্ডিং পেজ করবো, ল্যান্ডিং পেজের মতো হয়তো বা এরকম প্রয়োজন হতে পারে, হয়তো বা না আপনার প্রয়োজন হবে, তখন আপনাকে অ্যালাইনগুলোকে ঠিক রাখতে হবে। আর যদি অ্যালাইন ঠিক না হয় তাহলে আপনাকে পেমেন্ট করবেন। সেজন্য অ্যালাইনের জন্য আমরা যেটা করবো, আমরা যদি এখন হরিজন্টালি অ্যালাইন করবো, আমরা ইচ্ছে করলে আপনার টপের সাথে অ্যালাইন করতে পারি, রাইট থেকে লেফট পর্যন্ত অ্যালাইন করতে পারি, সেন্টারের পর্যন্ত তিনভাবে করা যায়। এক হচ্ছে লেফট অ্যালাইন, আরেকটা হচ্ছে রাইট অ্যালাইন, আরেকটা হচ্ছে সেন্টার অ্যালাইন। এখন লেফট যদি অ্যালাইন করি আমি এই তিনটাকে একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি যদি এখানে ক্লিক করি, এই যে হরিজন্টালি লেফট অ্যালাইন, অ্যালাইন লেফট যদি ক্লিক করি তাহলে লেফটের সাথে অ্যালাইন হয়ে গেছে। এখন যেই অপশনটা আমি যেটা দেখলেন সেটা হচ্ছে আমার সাবজেক্টগুলো ছিল এইখানে, এইখান থেকে কেন এইখানে চলে গেল সেটার জন্য আমি একটু বলতেছি। আপনার অ্যালাইন ফার্স্ট হচ্ছে দুই প্রকার, এরপর আবার মানে একটা হচ্ছে ভার্টিক্যাল এবং হরিজন্টাল, আবার হরিজন্টাল এবং ভার্টিক্যাল হচ্ছে আবার তিনভাবে করা যায়। এক হচ্ছে সেন্টার, আর হচ্ছে লেফট রাইট, বা এই হরিজন্টালে যদি বলেন লেফট রাইট আর হচ্ছে সেন্টার, আর ভার্টিক্যাল হচ্ছে টপ বটম এবং সেন্টার। কিন্তু এটা কেন এখানে চলে গেছে সেটার জন্য আমি একটু বলি। এখানে আমার তিনটা অপশন কাজে ইউজ করা যায়। সেটা হচ্ছে আমি যদি আপনার এখানে আরেকটা অপশন আছে, সেই অপশনে যদি ক্লিক করে দেখেন এখানে একটা অপশন আছে অ্যালাইন টু। আমি কিসের সাথে অ্যালাইন করতে চাচ্ছি সেটা আমাকে আগে সিলেক্ট করতে হবে। সেটার জন্য যেটা করতে হবে, এখানে যদি ক্লিক করি তিনটা অপশন আছে। যেহেতু অ্যালাইনটা আর্টবোর্ড ছিল তো আর্টবোর্ডের সাথে আমার অ্যালাইনটা হচ্ছিল, এই জন্য এটা এখানে চলে গিয়েছিল। এখন আমি অ্যালাইন টু সিলেকশন যদি ক্লিক করি, এখন শুধু সিলেকশনের সাথেই আমার মানে আমি এই যে সাবজেক্টগুলো আছে এগুলোর সাথে আমার অ্যালাইনটা হবে। এখন আমি একটু দেখি তো এটা হচ্ছে কিনা। আমি যখন লেফট রাইটে যদি অ্যালাইন করতে চাই হরিজন্টালি দেখেন এখন ঠিক উপরেরটাকে সেন্টার মানে উপরেরটাকে মেইন সাবজেক্ট ধরে সেটার সাথে অ্যালাইন হচ্ছে। এখন যদি আমি হরিজন্টালি সেন্টারে ক্লিক করতে চাই, সেন্টারে করতে চাই, দেখেন ঠিক সেন্টারে আমার অ্যালাইনগুলো হয়ে গেছে, একদম অ্যাকুরেট সেন্টারে হয়ে গেছে। ঠিক এমনিভাবেই আমি যদি সরি ঠিক এমনিভাবে আমি যদি আপনার ভার্টিক্যাল অ্যালাইনগুলো করতে চাই, ঠিক এমনিভাবে যদি আমি ভার্টিক্যাল অ্যালাইনগুলো করতে চাই তাহলে আমি ইজিলি অ্যালাইনগুলো করতে পারবো। এভাবে যদি আমি রাখার পরে যদি আমি ভার্টিক্যালি অ্যালাইন টপে যদি ক্লিক করি দেখেন টপের সাথে অ্যালাইন হচ্ছে, টপের সাথে অ্যালাইনগুলো হবে। আবার যদি সিলেক্ট করি, আবার যদি সবগুলো সিলেক্ট করে যদি আপনার অ্যালাইন টু বটম করি তখন দেখুন বটমের সাথে অ্যালাইন হয়ে যাচ্ছে। আর যদি আমি সেন্টারে ক্লিক করি সেন্টার হয়ে যাবে। এই হচ্ছে আপনার অ্যালাইন। এখন আমি চাচ্ছি যে আমার যে এই ডিস্টেন্সগুলো অ্যাকুরেট হতে হবে, আমি চাচ্ছি আমার অ্যালাইন হবে প্লাস হচ্ছে সেন্টারটা মানে ডিস্টেন্সটা একদম অ্যাকুরেট হবে। সেক্ষেত্রে একটা ওয়ে আছে সেটা করার, সেটা হচ্ছে আমি এখান থেকে দ্বিতীয় যে অপশনটা আছে অ্যালাইন টু কি অবজেক্ট, অ্যালাইন টু কি অবজেক্ট প্রেস করলে একটা জিনিস খেয়াল করবেন, আগে একটু করে নেই। এখন এটা হাইড হিসেবে আছে মানে শো নেই। আমি যদি এটাকে ভিজিবল নেই, আমি যদি এটাকে ক্লিক করে অ্যালাইন টু কি অবজেক্টে ক্লিক করি দেখেন এটা এখন অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমি যদি এখানে ইঞ্চিটা গ্যাপ করে দিই 1 ইঞ্চি দিই, সাপোজ 1 ইঞ্চি দিয়ে যদি আমি এখন যেহেতু পাশাপাশি আছে আমি যদি আপনার হরিজন্টাল ডিস্টেন্স দিই তাহলে কী হবে দেখেন ঠিক আমার সেন্টার হয়েছে এবং ডিফারেন্সটা বুঝতে পারছেন নিশ্চয়ই। এখন আপনি যদি চান যে আপনি টপে রেখে আপনি করতে চান সেক্ষেত্রে যেটা করতে হবে সিলেক্ট টু অ্যালাইন টু সিলেকশনে যাবেন, টপে ক্লিক করবেন, টপ হলো হওয়ার পর অ্যালাইন টু কি অবজেক্টে যাবেন, এখানে আপনি 2 ইঞ্চি দেন, 2 ইঞ্চি দিয়ে আপনি যদি ক্লিক করেন দেখেন
টেক্সচার 2 ইঞ্চ হয়েছে। এখন আপনি যদি সেম টু সেম বটমে করতে চান, সেম টু সেমই বটমে করতে পারেন। ঠিক তেমনিভাবে আপনি যদি ঘুরিয়ে কাজ করতে চান, ঘুরিয়ে যদি কাজটা করতে চান, যে না আমি আমার অ্যালাইনটা লেফট সাইড থেকে অ্যালাইন করবো এবং ডিসটেন্সটা সমান হবে, সেক্ষেত্রে ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যালাইনটা সিলেকশনে গিয়ে লেফট আপনি অ্যালাইন করলেন, লেফট অ্যালাইন করলে আবার অ্যালাইন টু কি অবজেক্টে যাবেন, গিয়ে এখানে আপনি 3 দেন, 3 দিয়ে আপনি এখন কীভাবে করতে চাচ্ছেন, ভার্টিক্যালি করতে চান, ভার্টিক্যালি করেন, দেখেন এগুলো ভার্টিক্যালি হয়ে গেছে। এখন আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে আমি যদি আমি দুইভাবে দেখলাম, এক হচ্ছে আমার অ্যালাইনটা সিলেকশন হলো আর অ্যালাইনটা কিওয়ার্ড অ্যালাইন টু কি অবজেক্ট হলো। এখন আমি চাচ্ছি আমার শেপটাকে আমার আর্টবোর্ড যেটা আছে সেই আর্টবোর্ডের সাথে অ্যালাইন করতে, সেক্ষেত্রে কী করবো, সেক্ষেত্রে হচ্ছে অ্যালাইনটা এটাকে সিলেক্ট অবস্থায় রাখতে হবে, দেখে এখান থেকে সিলেক্ট করতে হবে অ্যালাইন টু কিবোর্ড আর্টবোর্ড। অ্যালাইন টু আর্টবোর্ড যদি আমি সিলেক্ট করি, সিলেক্ট করার পর যদি অ্যালাইনে ক্লিক করি, যে অ্যালাইন করলাম, দেখুন অ্যালাইনের সাথে আর্টবোর্ডের সাথে অ্যালাইন হচ্ছে। আবার যদি আমি আপনার লেফটে ক্লিক করি, রাইটে ক্লিক করে রাইট হচ্ছে, সেন্টারে ক্লিক করি সেন্টার হচ্ছে। এখন আমি চাচ্ছি যে আর্টবোর্ডের ঠিক মাঝামাঝি অবস্থায় আমি সেন্টারটা করতে হবে, সেক্ষেত্রে আমাকে ভার্টিক্যালিও এটা করতে হবে, অর্থাৎ একবার করতে হবে হরিজন্টালি, একবার করতে হবে ভার্টিক্যালি। ঠিক সেমভাবে আমি যদি এখানে কোনো টেক্সট দিতে চাই, সাপোজ আমি এখানে একটা টেক্সট নিলাম, টেক্সট নিয়ে লিখলাম সামথিং, কিছু লিখলাম, বাংলাদেশ লিখলাম, এই লেখাটাকে আমি চাচ্ছি একদম অ্যাকুরেট সেন্টারে করার জন্য, যদি অ্যাকুরেট সেন্টার করতে চাই, আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যেটাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে একবার করতে হবে হরিজন্টালি, আরেকবার করতে হবে ভার্টিক্যালি, তাহলে একদম সেন্টারে হয়ে যাবে। এইভাবে আমরা অ্যালাইনমেন্টগুলো করতে পারি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এছাড়া যদি অ্যালাইনমেন্ট কোনো প্রবলেম থাকে আমাকে অবশ্যই বলবেন।